নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। ভারতে মুসলিম মহিলাদের অনিচ্ছাকৃত বিবাহ বিচ্ছেদ থেকে উদ্ধার করতে তালাক প্রথাকে নিষিদ্ধ করতে পারে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি একটি বেঞ্চ গঠন করার নির্দেশ দিয়েছেন। ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশের কিছু অংশ। রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 4.9, যদিও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। হরিয়ানায় 2 দলিত শিশুকে পুড়িয়ে হত্যার ঘটনায় 11 জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করল সিবিআই। এই ঘটনায় তদন্তের ভার সিবিআইকে তুলে দিয়েছিল হরিয়ানা সরকার। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসি বিরতির পর। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিডস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। ধনতেরাস হবে এবার আরো বেশি চমক ভরা, কেননা স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে ধন বর্ষা। রয়েছে মজুরিতে 20% ছাড়। ডায়মন্ড অলংকারের ওপর থাকছে 8% ভারী ছাড়। শুধু কি তাই, নিয়ে যান পুরনো গহনার বদলে হলমার্ক গহনা। আর তাছাড়া তো রয়েছেই প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার ও সবশেষে মেগা ড্রয়ের মাধ্যমে স্বপ্নের গাড়ি কিনে নেওয়ার সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স নিবেদিত ধনতেরাস ধনবর্ষা শুরু হচ্ছে 2রা নভেম্বর থেকে, চলবে 11ই নভেম্বর পর্যন্ত। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly wedding collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381-232-6666। বিরতি
বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ভারতে মুসলিম মহিলাদের অনিচ্ছাকৃত বিবাহ বিচ্ছেদ থেকে উদ্ধার করতে তালাক প্রথাকে নিষিদ্ধ করতে পারে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি একটি বেঞ্চ গঠন করার নির্দেশ দিয়েছেন। ভারতে মুসলিম মহিলাদের হামেশাই অনিচ্ছাকৃত বিবাহ বিচ্ছেদের সম্মুখীন হতে হয়। এই সংকট থেকে মুসলিম মহিলাদেরকে উদ্ধার করতে তালাক প্রথাকে নিষিদ্ধ করতে পারে সুপ্রিম কোর্ট। এতে দূর করা যাবে লিঙ্গ বৈষম্য মত সুপ্রিম কোর্টের। এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি বেঞ্চ গঠন করার নির্দেশ দিয়েছেন, যেখানে লিঙ্গ বৈষম্যের শিকার এবং ইচ্ছাকৃত বিবাহ বিচ্ছেদের সম্মুখীন হয়েছেন এমন মুসলিম মহিলাদের সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হবে। গত 16 অক্টোবর এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, ইচ্ছাকৃত বিবাহ বিচ্ছেদ এবং পুরুষের দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে মুসলিম মহিলাদের সুরক্ষা দিতে পারে এমন আইন নেই। মাননীয় বিচারপতি অনিল আরদেব এবং বিচারপতি আদর্শ কুমার গোয়েলের নেতৃত্বাধীন বেঞ্চ উল্লেখিত বিষয়ে একটি জনস্বার্থ মামলা করার কথাও উল্লেখ করেছেন, যে বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশে গঠন করা হবে। তাতে বিবাহ বিচ্ছেদ ও অধিকার রক্ষা আইনের সাপেক্ষে মুসলিম মহিলাদের এই প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হবে বলেই সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশের কিছু অংশ। রিক্টার স্কেলে এর মাত্রা 4.9, যদিও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পে কাঁপল উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশের কিছু অংশ। সরকারি সূত্রে জানা গেছে, ভোর 3:45 নাগাদ ওইসব এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.9। কোনো ক্ষয়ক্ষতি বা সম্পত্তিহানির খবর পাওয়া যায়নি। সেন্ট্রাল সিসমোলজিক্যাল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, অসম, মেঘালয় এবং উত্তর পূর্বাঞ্চলের সংলগ্ন এলাকা ও বাংলাদেশের কিছু অংশে ওই কম্পন অনুভূত হয়। 10 থেকে 12 সেকেন্ড স্থায়ী হয় ওই কম্পন। উল্লেখ্য, ভূকম্প বিশেষজ্ঞরা ভারতের উত্তর পূর্বের অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও মণিপুরকে বিশ্বের 6ষ্ঠ ভূকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হরিয়ানায় 2 দলিত শিশুকে পুড়িয়ে হত্যার ঘটনায় 11 জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করল সিবিআই। এই ঘটনায় তদন্তভার সিবিআইকে তুলে দিয়েছিল হরিয়ানা সরকার। তদন্তের নেতৃত্ব দিচ্ছেন ডিআইজি স্তরের অফিসাররা। হরিয়ানায় 2 দলিত শিশুকে পুড়িয়ে হত্যার ঘটনায় 11 জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করল সিবিআই। এই ঘটনায় তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল হরিয়ানা সরকার। তদন্তে নেতৃত্ব দিচ্ছেন ডিআইজি স্তরের অফিসারেরা। সিবিআইয়ের এক আধিকারিক দল ঘটনাস্থল ঘুরে দেখে ফরেনসিক প্রমাণ সংগ্রহ করে। গত 20 অক্টোবর হরিয়ানার শানপেড়ে গ্রামে এক দলিত পরিবারের বাড়িতে জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় উচ্চবর্ণের লোকজন। পরিবারের প্রধান জিতেন্দ্র আহত হয়েও প্রাণে বেঁচে গেছেন। গুরুতর আহত হন তার স্ত্রী রেখা। দিল্লির সাফদারজং হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি, কিন্তু বাঁচানো যায়নি তাদের 2 শিশুকে। আগুনে পড়ে মৃত্যু হয় তাদের 2.5 বছরের ছেলে বৈভব ও 11 মাসের মেয়ে দিব্যার। मैंने जो सच्चाई है वो ही बताई। तो वो आपको कमरे में ले गए थे? हाँ, कमरे में लेके गए थे। बातचीत की सिर्फ, औरों से भी की थी, मेरे अंकल से भी की थी, गांव वालों से। सीबीआई वालों ने आश्वासन दिया भाई आपको जरूर जांच के पुराने केस की भी जांच होगी, सीबीआई और इस केस की भी होगी, आपको जरूर न्याय मिलेगा। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 বুঝছি
আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা কর্মসূচির অধীন মোট 156 জন অশিক্ষক কর্মচারীর চাকরিচ্যুতি ঘটে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে রাজধানীর শিশু বিহার স্কুল সংলগ্ন এলাকায় গণ অবস্থান কর্মসূচি পালন করে ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতি। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলের রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা কর্মসূচির অধীন মোট 156 জন অশিক্ষক কর্মচারীর চাকরিচ্যুতি ঘটে। তারা 1 নভেম্বর 2015 থেকে আবার বেকার হয়ে যাবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার আগরতলায় এক গণ অবস্থান কর্মসূচি পালন করে ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতি। তারা রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় এবং দাবি করে রাজ্য সরকার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তর থেকে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা দপ্তরের কর্মচারীদের জন্য সম্পূর্ণ বেতন আনলেও তাদেরকে বছরে একদিন বঞ্চিত করছে। এই প্রথা তুলে দেওয়া, রাজ্য সরকারি কর্মচারীদের মতো সুযোগ সুবিধা প্রদান এবং নিয়মিতকরণের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। এই দাবিতে এদিনও তারা রাজধানীর শিশু বিহার স্কুল সংলগ্ন এলাকায় গণ অবস্থান কর্মসূচি পালন করেন। আমরা ত্রিপুরা কন্ট্রাক্ট টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এসএসএ এবং আরএমএস এ আমরা গত 3 মাস যাবৎ দেখছি আরএমএস এর প্রকল্পে যে সমস্ত ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং অফিস অ্যাসিস্ট্যান্টরা আছেন তারা 3 মাস যাবৎ বেতন পাচ্ছেন না। আমরা দপ্তরের সঙ্গে বারবার যোগাযোগ করার সত্ত্বেও এখন পর্যন্ত বেতন প্রদান করা হচ্ছে না এবং আমরা দেখছি গাইডলাইনে না থাকা সত্ত্বেও আরএমএস এর শিক্ষকদের একদিনের প্রতি বছর গ্যাপ দেওয়া হচ্ছে, অথচ বেতন ভাতা এমএসআইডি থেকে সম্পূর্ণ মাসেরই আনা হচ্ছে, কিন্তু বেতন ভাতা দিতে গিয়ে একদিনের গ্যাপ দেওয়া হচ্ছে। এই গ্যাপ প্রথা তুলে দেওয়ার জন্য এবং রাজ্য সরকারের কর্মচারীদের যেভাবে সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে আমাদেরও এইভাবে সুযোগ সুবিধা প্রদান করতে হবে এবং নিয়মিতকরণ করতে হবে। এবং আমরা লক্ষ্য করছি আরএমএস প্রকল্পে যে সমস্ত শিক্ষকরা আছেন তাদের বিএড ট্রেনিং বাধ্যতামূলক। এই বিএড ট্রেনিং করার জন্য আমাদের প্রয়োজনীয় স্থান নির্ধারণ করে দেওয়া হচ্ছে না রাজ্য মিশন থেকে। তার জন্য আমরা আজকে এই গণ অবস্থানের ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যালয় শিক্ষা দপ্তরের রাজ্য শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা পর্ষদ এবং উচ্চশিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় রামকৃষ্ণ বিজ্ঞান ভবনের এবং জেলা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী তপন চক্রবর্তী। বিদ্যালয় শিক্ষা দপ্তরের রাজ্য শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা পর্ষদ এবং উচ্চশিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের বিজ্ঞান ভবনে এবং জেলা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। দুটি ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানটি হয় শুক্রবার বিকেলে। দুটি ভিত্তিপ্রস্তরকে কেন্দ্র করে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানটি হয় কৈলাসহরের আইটিআই হোস্টেল প্রাঙ্গণে। অনুষ্ঠানে মন্ত্রী তপন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান মিনতি ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান কান্তিলাল দেব, রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা ডক্টর বিপ্রদাস পালিত, রাজ্য শিক্ষা প্রশিক্ষণ এবং গবেষণা দপ্তর এর অধিকর্তা রতীশ মজুমদার, রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শম্ভুনাথ রক্ষিত সহ আরও অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, তাদের কাজটা হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেলের স্কুলে, তাদের জন্য বিএড ট্রেনিং থাকতে হবে, 2 বছরের ডিগ্রি কোর্স, এবং এটা এখন কম্পালসারি হয়ে গেছে। টেট পরীক্ষা যখন না হবে তখন গ্র্যাজুয়েটদের একটা পরীক্ষা নেওয়া হবে। সেখানেও নোটিফিকেশন দিয়ে বলা হয়েছে তাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে, বিএসসি বিকম বা বিএ পাস হতে হবে, প্লাস 50% নম্বর পেতে হবে এবং তাদের বিএড ডিগ্রি থাকতে হবে, তারা আমাদের টেট পরীক্ষা করতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে এসসিইআরটির অধিকর্তা রতীশ মজুমদার বলেন, রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের বিজ্ঞান ভবনের জন্য 10 কোটি টাকা এবং জেলা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের জন্য 9 কোটি টাকা ব্যয় হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গ্রান্তলী এলাকার এলাকাবাসীদের স্বপ্ন পূরণ করতে গড়ে উঠেছে বটতলী গরুরবাঁধ আরসিসি ফুট ব্রিজ। আগামী 2 নভেম্বর এর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে গ্রান্তলী এলাকার এলাকাবাসীদের।
বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার জনগণের জন্য উন্মুক্ত হচ্ছে বটতলী গরুরবান্ধ আরসিসি ফুটব্রিজ। রাজ্যের উন্নয়নকামী বামফ্রন্ট সরকার রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতেও পৌঁছে দিচ্ছে উন্নয়নের ছোঁয়া। শুধু তাই নয়, জনগণের সুবিধার কথা চিন্তা করেই তৈরি করে দিচ্ছে পাকা সড়ক, ব্রিজ প্রভৃতি। আর তারই একটা জ্বলন্ত উদাহরণ হলো গ্রান্তলীর বটতলী এলাকার গোমতী নদীর উপর গড়ে ওঠা এই ফুটব্রিজ। এর পূর্বে গ্রান্তলী এলাকার জনগণের সোনামুড়া মেলাঘর মূল সড়কের সঙ্গে যোগাযোগের একটাই মাধ্যম ছিল, সেটা হলো নৌকা। জীবনের ঝুঁকি নিয়ে নৌকা বেয়ে নদী পারাপার করতে হতো ওই এলাকার সাধারণ মানুষদের। আর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলায় স্বভাবতই খুশি এলাকাবাসীরা। অনেক কষ্ট করে নদী পার হয়েছি, ছেলে মেয়েরা দেশ দোষের সবাই নিয়ে মঙ্গল মতো আইতে যেতে পারে, এই আশঙ্কা আমার পূর্ণ হয়েছে। আমার ছোট মোটো গাড়ি, ছোট বড় গাড়ি দেওয়া মালপত্র আমরা সবজি টবজি করে আমরা এই গ্রামের সবাই। আমরা এই গ্রামের নাম হলো গরুরবান্ধ। আমরা এইটার ব্রিজটা আমরা অনেক বছর স্বপ্ন আসলো যে আমরা যে চলাচলা করতে নৌকা টোকা যাইতে অসুবিধা হইতো। তারপরে দেওয়ার সরকার আমরা লেগে একটা সাহায্য করে দিয়েছে, আপনার ব্রিজটা হয়েছে। আমরা লেগে লেগে খুব ভালো হয়েছে। আর মনে করি তো সবজি আসা যাওয়ার লেগে আমরা রাত্রে বেলে যে কোনো টাইমে আমরা বাড়িতে আসা যাওয়ার লেগে আমরা নিশ্চিন্তভাবে থাকতে পারি যে আমরা বাড়ি যেতে পারবো। 1,40,00,000 টাকা ব্যয়ে নির্মিত 106 মিটার দৈর্ঘ্য এবং 2.7 মিটার প্রস্থের এই ফুটব্রিজের শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। আর সেই স্মরণীয় দিনটির অপেক্ষাতেই এখন সীমাহীন উচ্ছ্বাস প্রশমিত করে রেখেছেন ব্রিজের দুপারের সাধারণ মানুষ। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী ডিসেম্বর মাসে ত্রিপুরা রাজ্যের পুর নিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে আগামী 5ই নভেম্বর বিশাল জমায়েতের মধ্য দিয়ে নির্বাচনী কর্মসূচি শুরু করবে বিরোধী কংগ্রেস দল। আর তার পূর্বে বৃহস্পতিবার আগরতলা কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃত্বরা। আগামী ডিসেম্বর মাসে ত্রিপুরা রাজ্যের একমাত্র পুর নিগম সহ রাজ্যের অন্যান্য পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের নির্বাচন। এই পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে আগামী 5ই নভেম্বর থেকে নির্বাচনী ময়দানে নামছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল। আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে 5ই নভেম্বর রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক বিশাল জমায়েতের মধ্য দিয়ে পুর নিগম নির্বাচনের কর্মসূচি শুরু করা হবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। রাজ্যের ক্রমবর্ধমান নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ রাজধানী আগরতলা ও আগরতলা সংলগ্ন এলাকায় আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদ জানিয়ে পুর নিগমের 49টি ওয়ার্ড থেকে কংগ্রেস দলের কর্মী সমর্থকরা র্যালি করবে বলেও জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। 3 নভেম্বর রাজধানী আগরতলায় 49টি মিউনিসিপ্যালিটি কাউন্সিলের ওয়ার্ড আছে। প্রত্যেক ওয়ার্ডে আমরা 3 তারিখে একযোগে মিছিল করছি। দ্রব্যমূল্য বৃদ্ধি, নারী নির্যাতন, রাজধানী আগরতলা এবং আগরতলার সন্নিকটে আইন শৃঙ্খলার চরম অবনতি, এইসব প্রতিবাদে আমরা একযোগে সব ওয়ার্ডে এই দিন বিকালে মিছিল করা হবে। 5 তারিখে 5 নভেম্বর আগরতলা শহরে 49টি ওয়ার্ড থেকে কর্মী সমর্থকরা মিছিল করে রবীন্দ্র ভবনের সামনে আমরা সমাবেশে মিলিত হব। ওইখানে আমরা মিউনিসিপ্যালিটি কাউন্সিল ইলেকশনের প্রচার আমরা শুরু করব। এই দুটি কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলার কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, কার্যকরী সভাপতি আশিস সাহা সহ প্রায় সকল কংগ্রেস নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাম্প্রদায়িকতাকে রুখতে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চের উদ্যোগে এক সাম্প্রদায়িকতা বিরোধী সভা অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। সাম্প্রদায়িকতা দেশ ও রাজ্যের কাছে আজ বড় চ্যালেঞ্জ। সাম্প্রদায়িকতাকে রুখতে গড়ে উঠেছে সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চ, এমনটাই বক্তব্য রাখলেন তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে সাংসদ জিতেন্দ্র চৌধুরী। তেলিয়ামুড়া সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চের উদ্যোগে শুক্রবার দুপুর 3টায় এক সাম্প্রদায়িকতা বিরোধী সভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া টাউন হলে। উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অমরেশ চৌধুরী, পুরপিতা সুকেন্দু বিকাশ দাস সহ অনেকে। তেলিয়ামুড়া মহকুমার প্রায় 2000 জনগণ উপস্থিত ছিলেন এই সাম্প্রদায়িকতা বিরোধী সভায়। এদিন বক্তব্য রাখেন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস ও সাংসদ জিতেন্দ্র চৌধুরী।
আরেকটা এরকম ছায়া যুদ্ধের মতো যেটা করতে চলেছে, তার বিরুদ্ধে রাজ্যব্যাপী মানুষকে সতর্ক করা দরকার, সচেতন করা তোলা দরকার এবং ঐক্যবদ্ধভাবে আমাদের রাজ্যেও এই সাম্প্রদায়িক ভেদাভেদ তৈরি করার তার যে চেষ্টা, একটা অন্য চেহারা নিয়ে, অন্য রূপ নিয়ে মাথা চাড়া দিতে চেষ্টা করছে, একসাথে দেশের এবং রাজ্যের এই বিপদ থেকে মানুষকে ধরে রাখার জন্য বা মুক্ত রাখার জন্য এই জাতীয় আলোচনা চক্র বা জনসচেতনতা কর্মসূচি গ্রহণ করা দরকার। সুরসুরি তৈরি হয়েছে, এই সুরসুরি এটা আমাদের পক্ষে শোভনীয় নয়। উভয় জাতীয় অংশের মানুষের, আমরা যদি বলি বাঙালি, বাঙালিদের স্বার্থ দেখবো, কেউ যদি বলি আমরা ট্রাইবেলের স্বার্থ দেখবো, মুসলিম যারা আছে সবাই যদি আমরা নিজেরা নিজেদের মতো কথা বলি, তাহলে আমাদের রাজ্যে ভালো হবে না, মঙ্গল হবে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার উদয়পুরের জামজুরি মুরাপাড়া এলাকায় প্রায় 8 মাস বয়সী হরিণ শাবক ধরা পড়ল। এই হরিণ শাবক দেখতে এলাকায় জনঢল নামে। বৃহস্পতিবার 7 সকালে ধরা পড়ল একটি বন্য হরিণ উদয়পুরের জামজুরি মুরাপাড়া এলাকায়। এই হরিণ দেখার জন্য এলাকায় জনঢল, উত্তেজনা চরম পর্যায়ে। দীপক দাস, মরণ শুক্ল দাস, ইন্দ্রজিৎ ত্রিপুরা সহ কিছু সংখ্যক স্থানীয় যুবক হরিণটিকে ধরে ফেলে। খবর পেয়ে জামজুরি বন দপ্তরের আধিকারিক দীনেশচন্দ্র বিশ্বাস সহ ছুটে আসেন বনকর্মীরা। তারপর হরিণটিকে উদ্ধার করে সিপাহীজলা অভয়ারণ্যে পাঠানো হয়। দীনেশবাবু জানান, হরিণটি 20 কেজি ওজনের, প্রায় 8 মাসের শিশু, সম্ভবত বাগমার বন থেকে চলে আসে। ঘটনাটি ঘটে প্রায় সকাল 8:30 নাগাদ। যারা আছে তাদেরকে সতর্ক করলাম যে আপনারা হরিণ ধরেন না এবং এটা কি মারার চেষ্টা করেন না, তাহলে এটা আপনাদের অবৈধভাবে আপনাদের এটা পানিশমেন্ট হইব। এটাকে ধরার বা মারার চেষ্টা করেন না। সবাইকে তদারকি করে আমরা গেছি, অলরেডি 2জন স্টাফ রেখে গেছি। এর আধা ঘন্টা পরে আবার ঠিক খবর আইলো যে হরিণটা ধরা পড়ছে। তখন আমি ওই স্টাফগুলি নিয়ে আবার ফিরে এলাম। আসার পর দেখা গেলো হ্যাঁ, এখানে হরিণ ধরা পড়ছে এবং এখানকার যে বুদ্ধিসম্পন্ন লোক যারা আছেন তারা হরিণটাকে ধরার চেষ্টা করছে এবং ধরছে। এই কারণে ওই পাশের গ্রাম থেকে নাকি রড নিয়ে বা অন্যান্য লাঠিচোটা নিয়ে এটা মারার উদ্দেশ্য আসছিল, তাদেরকে তারাই দিয়ে তারা হরিণটা ধরে আমরা কাছে অলরেডি খবর দিই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে শান্তিরবাজারের বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালান ডেপুটি কালেক্টর ও ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট। প্রায় 30 থেকে 50 হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত করলেন তারা। শান্তিরবাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে শান্তিরবাজারের বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালালো ডেপুটি কালেক্টর ও ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট। জানা যায়, শান্তিরবাজার ডিসিএম নারায়ণ মজুমদার ও ডিসি সুব্রত দাস সহ তাদের একটি দল শান্তিরবাজার ও মনোবাজারে বিভিন্ন দোকানে অভিযান চালান এবং মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া বিভিন্ন খাদ্যদ্রব্য উদ্ধার করে শান্তিরবাজার এসডিএম অফিস চত্বরে নির্দিষ্ট স্থানে ফেলে নষ্ট করে দেন। এই অভিযানের মুখ্য উদ্দেশ্য ছিল জনগণকে সচেতন করা। এই বিষয়ে ওনারা বলেন, এই অভিযান করে প্রায় 30 থেকে 50 হাজার টাকার খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত করা হয় বলে জানা যায়। এছাড়াও ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরো বেশি করে কার্যকর করা হবে বলেও অভিমত ব্যক্ত করেন তারা, যাতে দেশের জনগণ সচেতন হয়। যেটি এক্সপ্রেস মাল আছে সেগুলো আমরা স্পট ড্যামেজ করছি, আর যেখানে বেশি পরিমাণে পাওয়া গেছে ওইটা আমরা নিয়ে আনলাম অফিসের সামনে। এটা আমরা আগুন লাগিয়ে দিয়ে ড্যামেজ করি। আমরা একটা টিম আছে সাব ডিভিশন, তারপরে ওই টিম থেকে আমরা উদ্যোগ নিয়েছিলাম। এরপরে আমাদের মহকুমা শাসক ওইটার উপরে একটা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লেদ্রাবাড়ি গ্রামে এখনো অনেক বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ফলে বেজায় ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী। স্থানীয় কর্তা ব্যক্তিরা সব জেনেও অচল। ঘটনা কাঠালিয়ায়। লেদ্রাবাড়ি গ্রামে এখনো 8 পরিবারের বাড়িতে বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় নারী পুরুষ বেজায় ক্ষুব্ধ। স্থানীয় জনপ্রতিনিধিরা যেমন গুরুত্ব দিচ্ছেন না, তেমনি দপ্তরের কর্তব্যরত কর্তা ব্যক্তিরাও এ ব্যাপারে কর্ণপাত নেই। ঘটনা কাঠালিয়া ব্লক এলাকার কালীখোলা ভিলেজের লেদ্রাবাড়ি গ্রামে। ওখানে 71 পরিবারের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বসবাস। এছাড়া গুটি কয়েক উপজাতি পরিবার। তার মধ্যে সবার বাড়িতেই বিদ্যুৎ লাইন পৌঁছে গেছে। মাত্র 8 পরিবার বিদ্যুৎ সংযোগ না পাওয়ার পেছনে অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার মূলত বাধা। আর প্রতিবেদককে সামনে পেয়ে নারী পুরুষ সবাই একরাশ ক্ষোভ উগরে দিয়ে বাড়ির মালিক মোকলেস মিয়া জানান,
মোবাইল চার্জ, তারপরে আপনার টিভি, এগুলি কি করেন? টিভি আমার নাই, আমার টিভি কেউ নেই, শুধু মোবাইল আর লাইট ইয়ে বাড়ার ব্যবস্থা কিছু। মোবাইল চার্জ কোনে দেন? হ্যাঁ, আরে না, বাকি আছে, নাতি আছে খাদ্য জায়গা। এখন স্থানীয় পরিবারগুলির অভিযোগ, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের নতুন নতুন পরিকল্পনা রূপায়িত হচ্ছে। পেছনে পড়া মানুষের কল্যাণে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও উন্নত পরিষেবা জনগণের হাতের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর ত্রিপুরার বামফ্রন্ট সরকার। এটাই মানুষের উপলব্ধিতে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে পরিবারগুলির প্রশ্ন, কেন তারা বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হবে, অথচ গ্রামের অন্যান্য পরিবারগুলির বাড়িঘরে বিদ্যুতের আলো জ্বলছে। মাত্র 8 পরিবার অন্ধকারে কেরোসিনের প্রদীপ জ্বালিয়ে রান্না করা, ভাত খাওয়া, ছেলে মেয়েদের লেখাপড়া, অন্যের বাড়িঘরে গিয়ে টিভি দেখা ইত্যাদি কতদিন সম্ভব? তাদের অভিযোগ, এই দুরবস্থা আর কতদিন চলবে? কি অপরাধ করেছে অন্ধকারে ডুবে থাকার? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কলিযুগে আবারও দেখা মিলল রাম অবতার। পরপর দুবার রাস্তা থেকে কুড়িয়ে বিশাল অর্থ পেয়েও ফিরিয়ে দেওয়ার মানসিকতার নয়া সততার নজির তৈরি করল কমলপুর মহকুমার দক্ষিণ মানিকভান্ডার এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ী। রাস্তায় পাওয়া টাকা ফেরত দেওয়ার মানসিকতা কজনের আছে? তাও আবার 50,000 কিংবা 1 লক্ষ টাকা নয়, অনেক অনেক বেশি টাকা। হ্যাঁ, এমনই এক বাস্তব চিত্র লক্ষ্য করা গেছে কমলপুর মহকুমার দক্ষিণ মানিকভান্ডার এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, দক্ষিণ মানিকভান্ডার এলাকার বাসিন্দা সুনীল দেবনাথ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। পারিবারিক সচ্ছলতা মধ্যম মানের। সুনীল দেবনাথ 2005 সালে প্রথম ঘাটি এলাকায় কমলপুর আমবাসা সড়কের পিচ রাস্তায় নগদ 1,56,000 টাকা সহ প্রচুর স্বর্ণালঙ্কার পেয়েছিলেন। তিনি মাইক যুগে ঘোষণা দেওয়ার পর কুমারঘাটের এক ঠিকাদার প্রমাণ দিয়ে টাকার থলি সহ স্বর্ণালঙ্কার নিয়ে গিয়েছিলেন। ঘটনা এখানেই শেষ নয়। গত 26 অক্টোবর সুনীল দেবনাথ প্রাতঃভ্রমণের সময় আরেকটি টাকার ব্যাগ রাস্তা থেকে উদ্ধার করেন। রেক্সিনের ব্যাগে টাকার পরিমাণ কত তা তিনি না বললেও ধারণা করা হচ্ছে 2 থেকে 3 লক্ষ টাকা হবে। এইভাবে পরপর দুবার বিশাল অর্থরাশি পাওয়ার পর ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, রাস্তার টাকা নিজের হেফাজত করে রাখা আমার মনে সায় দেয় না। টাকাটা তো ভোরবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে এটা পাইছি আপনার ওই শিববাড়ি মন্দিরের সামনে, এটা টাকার ব্যাগ। টাকাটা আপনি শুনেছি যে অতীতে একবার প্রচুর টাকা পেয়েছেন, এটা ফেরত দিয়েছেন। এই ধরনের মানসিকতা কিভাবে সৃষ্টি হলো আপনার? এই ধরনের মানসিকতা সৃষ্টি হওয়ার কারণ হইলো ওই যে টাকা পাইলে পরে আমার মনে মানে না, বুঝেন, আমি রাস্তার টাকা আমি খরচ করতে আমার মনে মানে না। আমি পাইলে টাকার নামে খরচ করি, মালিক না পাইলে অল্প টাকা হইলে আর বিশাল টাকা হইলে বড় ধরনের টাকা হইলে মালিক পাইলে তো দিয়ে দিই। আজকালকার যুগে আমরা দেখতে পাই যে সাধারণ সামান্য টাকা নিয়ে কত বিবাদ, বা রাস্তায় কত টাকা মানুষ কুড়িয়ে পায়, কেউ ফেরত দেয় না। সেই ক্ষেত্রে আপনি ব্যতিক্রমী। সেই ব্যতিক্রমী যে মানসিকতা, এটা মানে আপনার কিসের থেকে যে অনুভূতিটা হচ্ছে, এটা আমি নিজেও মানে বুঝতে পারি না। মানে ভবিষ্যতে যদি আরো প্রচুর টাকা পান তো না, তবু আমি ফেরত দিব, আমি টাকা রাখতাম না। এই জন্য আমার মনোবৃত্তি কোনো সময় হয় না। অপরদিকে ছেলে সনদ দেবনাথের বক্তব্য, সে চায় সবার মানসিকতা যেন এক হয়। সময় মানে 1 টাকা পাইলে আমি নিজে রুজু করি, আমি 1 টাকা রুজু করবো, এটা হলে আমার লেগে লাখ টাকা, মানুষের টাকা পাই আমি রাখতাম। এই মানসিকতা আমার কোনো। আপনার বাবা যে মানে ভূমিকাটা নিচ্ছে, যে টাকা পাই ফেরত দিলায়, সেই ভূমিকা আপনি খুশি? 100 বার। আপনি কি চান যে যারা অন্যরা যারা ওই আপনার বাবার মতো মানসিকতা হোক, সেটা কি চান আপনি? হ্যাঁ, অবশ্যই চাই। এটা সারা পৃথিবীর মানুষ এই মানসিকতা তুলে তো দুনিয়াটাই অন্যরকম হয়ে যাবে। পরপর দুবার বিশাল অর্থরাশি পেয়েও ফিরিয়ে দেওয়ার মানসিকতা প্রসঙ্গে এলাকাবাসীর অভিমত, তিনি বড় মাপের মানুষ, মানসিকতাও বিশাল। এ ধরনের মানসিকতা সকলের হওয়া প্রয়োজন। বর্তমানে গ্রামের বেশ কয়েকজনকে সাক্ষী রেখে রাস্তায় পাওয়া টাকার ব্যাগ নিজ হেফাজতে রেখেছেন বলে তিনি জানান। তবে কুড়িয়ে পাওয়া টাকার সঠিক মালিকের সন্ধানে তিনি সংবাদ মাধ্যমের সাহায্য চেয়েছেন। পরপর দুবার রাস্তা থেকে বিশাল অর্থরাশি পেয়েও ফিরিয়ে দেওয়ার মানসিকতায় এলাকা জুড়ে সুনীল দেবনাথের নাম উজ্জ্বল হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। ভারতে মুসলিম মহিলাদের অনিচ্ছাকৃত বিবাহ বিচ্ছেদ থেকে উদ্ধার করতে তালাক প্রথাকে নিষিদ্ধ করতে পারে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি একটি বেঞ্চ গঠন করার নির্দেশ দিয়েছেন। ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশের কিছু অংশ। রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 4.9। যদিও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
হরিয়ানায় 2 দলিত শিশুকে পুড়িয়ে হত্যার ঘটনায় 11 জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করল সিবিআই। এই ঘটনায় তদন্তের ভার সিবিআইকে তুলে দিয়েছিল হরিয়ানা সরকার। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।